সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা অনেকগুলো অঙ্ক করব। তো দেখেন, এই ধাঁচের অঙ্ক লসাগু গসাগু রিলেটেড, পাশাপাশি আরো অনেক টপিকের অঙ্ক আজকে আমরা করব। তো খাতা কলম নিয়ে বসেন আর মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন। যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, এটা আমরা চাইলে শর্টকাট মেথডে 2 সেকেন্ডেও যেমন করতে পারি, আবার আমরা ডিটেইলস মেথডেও অঙ্কটা কিন্তু বুঝে বুঝে করতে পারি। তো আমরা দুটোই আপনাদেরকে দেখাবো, একটু মনোযোগ দেন। সেটা হচ্ছে, যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3 এবং গসাগু দেওয়া আছে 4, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আচ্ছা বলেন তো, এই দুটোর মধ্যে ছোট সংখ্যা কোনটা? অবশ্যই 2 হচ্ছে আমাদের ছোট সংখ্যা আর বড় হচ্ছে 3। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করবেন কিভাবে? গসাগু দ্বারা ওই ছোট সংখ্যাটা গুণ করবেন। গুণ করলে কত হবে? 4 2 8। তাহলে 8ই হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে 2 সেকেন্ডে করার টেকনিক। যদি ক্ষুদ্রতম না চেয়ে বৃহত্তম সংখ্যাটা চাইতো, তাহলে 4 দ্বারা আপনি 3কে গুণ করতেন, 3 4 12 হতো, তখন সঠিক উত্তর। ঠিক আছে? তো যেহেতু ক্ষুদ্রতম চেয়েছে, তাই আমাদের 8 সঠিক উত্তর, 12 কিন্তু নয়। এটা গেল 2 সেকেন্ডে করার প্রসেস। এবার আমি ডিটেলস মেথডে আপনাদের একটু দেখাচ্ছি। দেখেন, এটা মুছে দিয়ে আমি ডিটেলস মেথডটা দেখাচ্ছি। তো যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 2:3, তাহলে আমরা ধরে নিব যে, ধরি প্রথম যে সংখ্যাটা আছে, প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের 2x এবং দ্বিতীয় যে সংখ্যাটা আছে, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমাদের 3x। এখন যেহেতু বলেছে যে গসাগু 4, অর্থাৎ এই 2x এবং 3x এর গসাগু 4, তাহলে আমরা গসাগু বের করব। 2x, 3x এর কি? এর হচ্ছে গসাগু। আমি লিখে দিচ্ছি, গসাগু ইকুয়াল কত হবে? যেহেতু এই দুটোর মধ্যে মিল আছে শুধু x, আমরা জানি গসাগু মানে শুধু মিলগুলো নিতে হয়, তাহলে x হচ্ছে আমাদের এই দুটোর গসাগু। তো গসাগু যেহেতু শুধু x হয়েছে, তাহলে এবারে আমরা প্রশ্ন মতে কি বলতে পারি? আমরা অবশ্যই প্রশ্ন মতে বলতে পারি এই x এর ভ্যালুই হচ্ছে আমাদের এই 4, তাই না? প্রশ্নে তো দেওয়া আছে যে আমাদের গসাগু 4, তো গসাগু যেহেতু x বের হয়েছে, x এর মান 4, তাহলে সুতরাং আমরা এবারে ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। আমরা এখানে লিখব যে সুতরাং ক্ষুদ্রতম যে সংখ্যাটা সেটা হবে, ক্ষুদ্রতম সংখ্যাটা অবশ্যই 2x, তাহলে 2 গুণন x এর মান 4, তাহলে 4 দুগুণ কত? 4 দুগুণ 8। দেখেন, এই 8 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমরা হচ্ছে প্রসেস অনুযায়ী কিন্তু অঙ্কগুলো এভাবে শিখবো, শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড দুইভাবেই। শুধু যদি আপনি শর্টকাট শেখেন, সেক্ষেত্রে কিন্তু গোলমাল হয়ে যেতে পারে। ওকে, এই জন্য ডিটেলসটাও আপনাদের শিখে রাখতে হবে। এবার আসেন, ধরেন এই অঙ্কটাতে আমি একটা চেঞ্জ নিয়ে আসলাম। ক্ষুদ্রতম সংখ্যাটা কত সেটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি বললাম যে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে এখানে আমি দিলাম যে লসাগু কত। ওকে, এখন বলেন তো দেখি অঙ্কটা কিরকম হয়ে গেল? সম্পূর্ণরূপে কিন্তু চেঞ্জ হয়ে গেল অঙ্কটা। সেক্ষেত্রে আমরা একটা সূত্র প্রয়োগ করব। সূত্রটা কি? মনে রাখবেন যে অনুপাতের ক্ষেত্রে যদি আমাদের লসাগু বের করতে বলে, আর হচ্ছে অনুপাত আর গসাগু দেওয়া থাকলে যদি লসাগু বের করতে বলে, তাহলে সূত্রটা কি? লসাগু ইকুয়াল, আমরা এখানে লিখব অনুপাতের গুণফল গুণন হচ্ছে গসাগু। এই সূত্রটা অ্যাপ্লাই করে দিবেন, সাথে সাথেই অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে অনুপাতের গুণফল তো 2:3, অর্থাৎ 2 গুণন 3, আর গুণন গসাগু কত? গসাগু হচ্ছে 4, দিয়ে দিলাম 4, তখন হবে 3 2 6, 4 6 24, তাহলে 24 হবে আমাদের ওই সংখ্যা দুটোর কি? সংখ্যা দুটোর হচ্ছে আমাদের লসাগু। আচ্ছা, একটু আগে তো আমরা সংখ্যা দুটো বের করেছি, তাই না? কি কি বের করেছিলাম বলেন তো দেখি সংখ্যা দুটো? একটা বের করেছিলাম 8, আর একটা বের করেছিলাম 12। এই যে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটা 4 2 8, আর বড় সংখ্যাটা হচ্ছে 3 4 12। আচ্ছা বলেন তো 8 আর 12 আমাদের কি কত? লসাগু কত? তাহলে 4 2 8, আর হচ্ছে 6 2 12, আবার 2 দ্বারা যায়, 2 2 4, 3 2 6, 8 যাচ্ছে না, তো 3 2 6, 6 2 12, 12 2 24। দেখেন, এদের লসাগু আমাদের কিন্তু 24 এসেছে। ঠিক আছে? তো লসাগু যেহেতু আমাদের 24 এসেছে, এখন যদি এরকম হতো, ধরেন অঙ্কটা আরেকটু আমি চেঞ্জ করলাম, মানে কত ধরনের হতে পারে সবগুলো আমি দেখাচ্ছি। ধরেন এখানে গসাগু নেই, গসাগু না দিয়ে এখানে কি বলেছে? এখানে বলেছে লসাগু। লসাগু এবার কত হবে? লসাগু হবে আমাদের 24, তাই না? দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং লসাগু 24 হলে ক্ষুদ্রতম সংখ্যাটা না বলে কি বলবে? অবশ্যই বলবে আমাদের গসাগু কত, এটা চাইবে গসাগু কত। তাহলে আমরা একটু আগে সূত্রটা শিখলাম কি? অনুপাতের গুণফল গুণন গসাগু ইকুয়াল হচ্ছে লসাগু। আমি একটু উল্টো দিক থেকে লিখেছি, ইচ্ছা করেই লিখেছি। তাহলে বলেন তো, বা গসাগু ইকুয়াল কি হবে? উপরে লসাগু, আর এই অনুপাতের গুণফলটা যেহেতু গুণ আকারে আছে, নিচে চলে আসবে অনুপাতের গুণফল। ঠিক আছে? তাহলে গসাগু ইকুয়াল
আমরা কি পাবো, লসাগু হচ্ছে আমাদের 24, তাহলে দিয়ে দিলাম উপরে 24, আর নিচে অনুপাতের গুণফল, তাহলে 3 দুগুণ 6 বসাই দিলাম নিচে, তাহলে 6 দ্বারা 24কে কাটলে 4, তাহলে 4 হচ্ছে আমাদের গসাগু। দেখেন সব কিছু কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমরা কি কি পেলাম এই অঙ্কটাতে? আমরা পেয়েছি একটা সংখ্যা হচ্ছে 8, আর একটা সংখ্যা হচ্ছে 12, এটা হচ্ছে একটি সংখ্যা, এটা হচ্ছে অপর সংখ্যা। আর আমরা কি পেয়েছি? লসাগু পেয়েছি 24, আর গসাগু আমরা পেয়েছি 4। গসাগু তো আমাদের দেওয়াই ছিল, তাই না? এখান থেকে আমরা একটা সূত্র বিল্ড আপ করতে পারি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল হচ্ছে লসাগু গুণন গসাগু। আচ্ছা দেখেন তো দেখি, একটি সংখ্যা অপর সংখ্যা কত? 8 আর 12, তাহলে 8 আর 12-র গুণফল যা হবে লসাগু আর গসাগুর গুণফলও তাই হতে বাধ্য। তাহলে লসাগু আর গসাগু গুণ করলে কত হবে? 24 গুণন 4। দেখেন তো মেলে কিনা? 8 12 96, আর 4 24 96, অর্থাৎ মিলে যাচ্ছে 96 ইকুয়াল 96। তার মানে এই সূত্রটা 100% আমাদের অ্যাপ্রোপ্রিয়েট একটা সূত্র। তো এইভাবে যদি আপনি অঙ্ক বুঝে বুঝে শিখতে পারেন, অর্থাৎ যেটা এসেছে সেটা তো আপনি করলেন, পাশাপাশি আরও কি কিভাবে আসতে পারে অঙ্কটা সেটা যদি আপনি শিখতে পারেন, তাহলে অনায়াসেই কিন্তু আপনি প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় ভালো করতে পারবেন। তো আমি এভাবেই সাধারণত পেইড ব্যাচগুলোতে শিখিয়ে থাকি। আপনারা যদি অনলাইনে আমার কাছে পড়তে চান তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। কোর্স ফি মাত্র 510 টাকা। আমি 3 মাস শিখিয়ে থাকি এই 510 টাকার বিনিময়ে। পাশাপাশি পিডিএফ শিট দিয়ে থাকি, অনলাইনে মডেল টেস্ট নেওয়ার ব্যবস্থা থাকে, অর্থাৎ যত ধরনের সুবিধা আছে আপনারা সবকিছুই পাবেন আমার কাছে। আর হচ্ছে রিসেন্টলি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং পাশাপাশি সমাজসেবা যে অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী, তারপরে অফিস সহায়ক যে পদগুলো রয়েছে এগুলোর জন্য আমি একটা অনলাইনে ব্যাচ নিচ্ছি। আপনারা সেই ব্যাচেও জয়েন করতে চাইলেও ওটার ক্ষেত্রেও কোর্স ফি 510 টাকা। আপনারা চাইলে এমসিকিউ টাইপের ব্যাচটাতে জয়েন করতে পারেন। পরীক্ষার আগ পর্যন্ত আমি ক্লাসগুলো কন্টিনিউ করব। পাশাপাশি আপনারা হচ্ছে এখানে পিডিএফ সাজেশন পাবেন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান সবগুলোর, এবং সেই অনুপাতেই আপনাদের মডেল টেস্টগুলো নেওয়া হবে একদম ফ্রিতে। অর্থাৎ টোটাল প্যাকেজের ফি হচ্ছে মাত্র 510 টাকা। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার পড়ানোর স্টাইল যদি ভালো লাগে, অবশ্যই আপনারা এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাবেন। নর্মাল কলে হয়তো পাবেন না, হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখবেন। আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। 47 নম্বরটা দেখেন, এটা ধারা সংক্রান্ত একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শতবার কিন্তু এই অঙ্কটা হুবহু রিপিট হয়েছে। দেখেন 124, 126, 125, 127 অনেকের কিন্তু অ্যান্সার সহ মুখস্থ। ঠিক আছে, অঙ্ক যদি আপনি ধরেন কোনো রকম যদি 1000টার মতো অঙ্ক আপনি প্র্যাকটিস করতে পারেন, তাহলে শতকরা 80 থেকে 90% অঙ্ক আপনি হুবহু কমন পাবেন। এটা আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমি কিন্তু বুঝতে পারি। আপনারা যারা নতুন প্রিপারেশন নিচ্ছেন বুঝতে পারেন না কিন্তু। তো এই জন্য 1000 অঙ্ক আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমরা কোর্সে এই 1000 অঙ্কের একটা পিডিএফ শিট দিয়ে থাকি এবং ওই শিট অনুযায়ী আপনাদের কিন্তু প্র্যাকটিস করিয়ে থাকি। তো আসেন 5 যোগ 8 যোগ 11 যোগ 14 যোগ ... ধারাটির কোন পদ 383? তো এখানে যেহেতু বলেছে কোন পদ 383, তার মানে শেষ পদটা আমাদের 383 এবং সেটা হচ্ছে কত নাম্বার পদ সেটা আমাদের কাছে কিন্তু জানতে চাচ্ছে। তাহলে আমরা এখানে লিখব যে আমরা জানি শেষ পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। এখানে শেষ পদ যেহেতু আমাদের দেওয়াই আছে 383, তাহলে 383 আমরা লিখে দিলাম এখানে 383 ইকুয়াল টু a হচ্ছে প্রথম পদ যেটা হচ্ছে 5। আপনারা, আমি ধরে নিচ্ছি যে আপনারা জানেন। তাহলে n মাইনাস 1 ইন্টু d এর মান কত? d হচ্ছে 8 থেকে 5-এর বিয়োগফল, অথবা 11 থেকে 8-এর বিয়োগফল, অথবা 14 থেকে 11-এর বিয়োগফল কত হচ্ছে? 3। এটা মানে সাধারণ অন্তর। তাহলে বা এই 5 যদি এই দিকে আসে তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 378 থেকে, মানে 383 থেকে 5 বাদ দিলে কত থাকবে আমাদের? 378 ইকুয়াল 3 দ্বারা n কে গুণ করলে 3n মাইনাস 3 দ্বারা 1 কে গুণ করলে 3। তাহলে বা এই 3 যদি এইদিকে চলে আসে তাহলে 378 আর 3 যোগ হয়ে যাবে, তাহলে 381 হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে আমাদের 3n। তাহলে সুতরাং n এর ভ্যালু কত? অবশ্যই উপরে 381, এটা যেহেতু গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তো আমরা যদি কাটাকাটি করি তাহলেই কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 3 দ্বারা 3 কে কাটলে 3 1 কে 3, আর 3 দ্বারা 81 কে কাটলে 3 7 81, তাহলে 127। দেখেন এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা দেখেন, পিতা এবং পুত্র সংক্রান্ত অঙ্কগুলো আপনাদের কাছে বরাবরই কঠিন লাগে এবং এই ধাঁচের প্রশ্ন তো আরো অনেক কঠিন। আপনারা তো সলিউশন করতেই চান না পরীক্ষার হলে আসলে, আপনারা রেখে দেন যে পরে করব।
অঙ্কগুলো আপনাদের কিন্তু অবশ্যই যদি আপনি মনোযোগ সহকারে শেখেন আপনি আর ভুলবেন না, করতে পারবেন। দেখেন বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? আজকে মোটামুটি কঠিন ধাঁচের অঙ্কগুলো নিয়েই আমাদের আলোচনা হচ্ছে। তো এরপরে আমি একটু সহজ টাইপেরও রাখবো। তো দেখেন পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি যেহেতু 70 বছর, এই কন্ডিশনটা প্রথম কন্ডিশন হিসেবে আমরা মনে রাখলাম। এবার বলা হচ্ছে 7 বছর আগে, আগে মানে পূর্বে, তাদের বয়সের অনুপাত ছিল 6:1। তাহলে আমি এখানে লিখছি 7 বছর আগে হচ্ছে পিতার যে বয়স, পিতার বয়স ছিল ধরেন আমি ধরে নিলাম 6x, এই যে 6 যেহেতু, আবার 7 বছর আগে পুত্রের বয়স কত? পুত্রের বয়স ধরে নিলাম আমি শুধু x, 1x তো লেখা যায় না ওই জন্য শুধু x। এটা তো 7 বছর আগের ঘটনা, তাহলে বলেন তো বর্তমানে হচ্ছে পিতার বয়স কত? তাহলে বর্তমানে পিতা অবশ্যই 6x এর সাথে 7 যোগ, কেননা 7 বছর আগে যেহেতু 6x ছিল, বর্তমানে 6x + 7 হবে। তাহলে বর্তমানে পুত্রের বয়স কত হবে? অবশ্যই x + 7 হবে। দেখেন বর্তমান বয়স কিন্তু আমি বের করে ফেলেছি এবং আমাদের জানতে চাচ্ছে শেষে এসে যে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তো বর্তমানটা যদি আমি বের করতে পারি, এর সাথে 5 যুক্ত করে দিলেই তো আমাদের কাজ হয়ে যাচ্ছে, তাই না? এবারে প্রথম কন্ডিশনে আমরা ফেরত যাই। যেহেতু বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70, তাহলে আমরা তো এই দুটো বর্তমান বয়স বের করেছি। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই দুটো যোগ করে যা হবে সেটা = 70। তাহলে 6x আর x হচ্ছে আমাদের 7x বা 7x, প্লাস 7 7 কত? 14, ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে আমাদের 70 বছর, দিয়ে দিলাম আমরা 70। তাহলে বা 7x = 70 থেকে 14 গেলে কত থাকে? 56। তাহলে সুতরাং x এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 56কে 7 দ্বারা ভাগ করলে 8। তাহলে x এর মান যেহেতু আমি 8 পাচ্ছি, এবার কিন্তু আমরা কি পেয়ে গিয়েছি বলেন তো দেখি? এবার আমরা বর্তমানে পিতার বয়স পেয়ে গিয়েছি, বর্তমানে পুত্রের বয়স পেয়ে গিয়েছি। কিভাবে? তাহলে বর্তমানে পিতা এবং বর্তমানে পুত্র আমরা একটু এখানে লিখে ফেলবো। তাহলে বর্তমান পিতা কত? বর্তমান পিতা হচ্ছে x এর মান যেহেতু 8, 6 টা 48 আর 7, 48 এর সাথে হচ্ছে 55, দিলাম 55। আর পুত্র কত? 8 আর 7 হচ্ছে 15, দিলাম 15। এবার আমাদেরকে কি বের করতে বলেছে বলেন তো? বলেছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে 5 বছর পর মানে কি? আমরা এখানে লিখব যে সুতরাং 5 বছর পর বয়সের অনুপাত হবে, এভাবে আমরা লিখে ফেলবো। তাহলে ইকুয়াল কত? 55 সাথে 5 যোগ তার মানে 60, অনুপাত 15 সাথে 5 যোগ তার মানে 20। আচ্ছা, আমি যদি 0 0 বাদ দিয়ে দিই তাহলে থাকবে 6:2। কাটাকাটি যদি করি এভাবেই কাটাকাটি করা যায়, আমরা তো জানি অনুপাত মানে ভগ্নাংশ, 20 একে 20 আর 3 20 60, অর্থাৎ 3:1। আপনি চাইলে এভাবে 60/20 এভাবেও কাটাকাটি করতে পারেন, তাই না? তো 3:1 কোথায় আছে দেখেন তো? আমাদের আছে গ নম্বর অপশনে। যদিও অঙ্কটা মোটামুটি কঠিন ধাঁচের একটা অঙ্ক, কিন্তু তারপরেও আমি প্রপারলি আপনাদেরকে বোঝালাম। এখন আপনি যদি বুঝতে না পারেন এটা, তো সেক্ষেত্রে মনে রাখবেন অঙ্কে আপনার প্রচুর সমস্যা আছে। আর যদি আপনি প্রপারলি বুঝতে পারেন তাহলে মনে রাখবেন 3-4 মাসের মধ্যেই আপনি এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবেন। সকল ধরনের অঙ্ক আপনি ধরেন 70 থেকে 80% অঙ্ক আপনি সমাধান করতে পারবেন, যদি আপনি আমার এই বোঝানোর প্রসেসটা ধরতে পারেন। ঠিক আছে, এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। 41 নম্বর প্রশ্নটা দেখেন, আমি বলেছিলাম কিছু সহজ অঙ্ক আপনাদের জন্য রাখবো। তো এরকম একটা সহজ অঙ্ক দেখেন তো এটা আপনারা পারেন কিনা। ভিডিওটা একটু পজ করে রাখেন, থামিয়ে রাখেন, তারপরে অঙ্কটা অ্যান্সার বের করে তারপরে আমার সমাধানটা দেখেন। ওকে, নিশ্চয়ই অনেকেই করতে পেরেছেন। তো এবারে আসেন আমি করে দিচ্ছি অ্যান্সার মেলান। প্রশ্নবোধক স্থানে হোয়াট চিহ্নের জায়গায় কোন হচ্ছে সংখ্যাটা বসবে এই 4টা অপশনের মধ্যে, সেটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে 3, তারপরে 10, তারপরে 9, তারপরে 8, তারপর হঠাৎ করে 27, তারপর 6 81, 4 243, একটা কোনো কম্বিনেশন খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে পরের সংখ্যাটা কত হবে আমরা গেস করতে পারতেছি না। তো আমরা করব কি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেহেতু প্রথমটা 3, তারপরে একটা 10, তারপরে আবার 9, আমরা দেখব যে এক ঘর পর পর কোনো কম্বিনেশন আছে কিনা আমাদের এখানে। তাহলে 3-এর পরে 9, 9-এর পরে 27, 27-এর পরে 81, 81-এর পরে 243। আচ্ছা বলেন তো 3 3 9, 3 9 27, 3 27 81, 3 81 243,
এভাবে 3 গুণ করে বাড়ছে। এবারে আর একটা কম্বিনেশন খেয়াল করছি আমরা, 10 আছে, 10-এর পরে 8 আছে, 8-এর পরে 6 আছে, 6-এর পরে 4 আছে, 4-এর পরে এইখানে যে সংখ্যাটা হবে অর্থাৎ এই সংখ্যাটাই তো হওয়ার চিহ্ন, তাই না? তাহলে 4-এর পরে অবশ্যই এখানে 2 হবে, অর্থাৎ 10-এর পরে 8 2 কমেছে, 8-এর পরে 6 2 কমেছে, 6-এর পরে 4 2 কমেছে, 4-এর পরে 2 হবে। তার মানে খ নম্বরটাই আমাদের সঠিক উত্তর। যারা পেরেছেন তারা অবশ্যই এই ডাবল ধারার যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু বুঝতে পেরেছেন। ওকে, এবার আমি পরেরটাতে যাচ্ছি। তো এ পর্যায়ে বলি, যারা আমার ফেসবুক পেজে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আরেকটা সহজ অঙ্ক নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। ঐকিক নিয়মের যে বেসিক বিষয়টা আছে সেটা একটু বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে যে কাজ 60 জন লোক 18 দিনে করতে পারে সে কাজটি 36 জন লোক কত দিনে করতে পারবে। আপনারা এই অঙ্কটা সহজ অঙ্ক মানে হচ্ছে হিসাবে ধরে নেন, এবং ধরেন যে এই ধাঁচের যত অঙ্ক আছে সব আপনি পারবেন আমি যখন শেখাবো, শেখানোর পর, এবং এই ধাঁচের যদি কঠিন অঙ্ক আসে সেটাও আপনি করতে পারবেন। আপনি মৌলিক জিনিসটা বা মূল জিনিসটা আগে একটু শিখে রাখেন। দেখেন আমি কি বলছি, যে এই ধরনের অঙ্কে করবেন কি, যেটা বের করতে বলেছে সেটাকে আগে আপনি মার্ক করবেন। কি বের করতে বলেছে বলেন তো দেখি, কত দিনে করতে পারবে। আপনি অ্যান্সার থেকেও গেস করতে পারবেন, এখানেও দিন আছে, এখানেও দিন আছে, এখানেও দিন আছে, এখানেও দিন আছে, অর্থাৎ অ্যান্সার দেখেও গেস করা যায়। কিন্তু কিছু প্রশ্নে তো অ্যান্সারে শুধু 60 50 40 30 এভাবে থাকতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমরা প্রশ্নটা দেখে হচ্ছে মার্ক করব যে কি বের করতে বলেছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ঐকিক নিয়মের অঙ্কে যদি কোনো কারণে বেশি বোঝায় তাহলে সম্পর্ক হয় গুণের, আর যদি কোনো কারণে কম বুঝায় মনে রাখবেন সম্পর্ক হয় ভাগের। তাহলে গুণ ভাগ নিশ্চয়ই বুঝে ফেলেছেন, যে বেশি বুঝালে সম্পর্ক হয় গুণের আর কম বুঝালে সম্পর্ক হয় ভাগের। আমার কথায় যদি কোথাও ভুল হয় অবশ্যই আপনারা কিন্তু আমাকে লিখে জানাবেন। ওকে, আমি যেহেতু একই সাথে অনেকগুলো অঙ্ক করে দিচ্ছি, ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু না। তো যেহেতু বলা হচ্ছে আমাদের দিন বের করতে বলা হচ্ছে, আমরা এবারে করব কি, প্রথম যে লাইনটা আমরা পড়বো, মানে এটাকে আমরা বলছি প্রথম কন্ডিশন। প্রথম কন্ডিশনে অনেক সময় দাড়ি থাকতে পারে, কমা থাকতে পারে, অনেক সময় দাড়ি কমা কিছুই নাও থাকতে পারে। এই দেখেন, যে কাজ 60 জন লোক 18 দিনে করতে পারে, এইটুকু যেহেতু কমা আছে এটা প্রথম কন্ডিশন। তো প্রথম কন্ডিশনে আমাদের অবশ্যই যেটা বের করতে বলেছে সেটাকে হিসাব করে ডানে রাখতে হবে। তো প্রথম কন্ডিশনে জন আছে বামে আর দিন আছে ডানে, কোনো সমস্যা নেই, যা আছে আমরা তাই লিখবো। কিন্তু লাইনটা যদি এরকম ভাবে থাকতো 18 দিনে একটি কাজ করতে পারে 60 জন লোক, সেক্ষেত্রে কিন্তু লাইনটাকে ঘুরিয়ে নিতে হতো। তো যেহেতু দিনটা আমাদের ডানে আছে তাহলে আমরা লিখবো 60 জনে করতে পারে, আমি একটু শর্টকাটে লিখলাম, 60 জনে করতে পারে কত, আমাদের 18 দিনে। ঠিক আছে, এটা আমি শর্টকাটে লিখলাম। আপনারা লিখতে পারেন 60 জন লোক একটি কাজ করতে পারে 18 দিনে। তো যখন 60-এর প্রেক্ষিতে 60 জনে যখন 18 দিনে করতে পারে, যখন আমি একে কনভার্ট করলাম, একজনে করতে পারবে কত দিনে। আচ্ছা বলেন তো, তাহলে ঐকিক নিয়মের অঙ্ক কেন আমরা একে কনভার্ট করি? মনে রাখবেন, কোনো জিনিস যদি আমরা একে কনভার্ট করি তাহলে হিসাব করা সুবিধা হয়। ঐকিক নিয়মের ইংরেজি হচ্ছে ইউনিটারি মেথড। ঠিক আছে, ইউনিটারি METHOD, ইউনিটারি মেথড মানে হচ্ছে ঐকিক নিয়ম। তো ইউনিট মানে কোনো কিছুকে এককে কনভার্ট করা, তো একক মানে বুঝে নেন এক। তো 60 জনে করতে পারে 18 দিনে, একজনে করতে পারবে বলেন তো বেশি দিনে নাকি কম দিনে? এই প্রশ্নটা আপনি দিনকে করবেন। আমি আবারও বলছি, 60 জনে করতে পারে 18 দিনে, তাহলে একজনে করতে পারে বেশি দিনে নাকি কম দিনে? আপনি উত্তর দেন। নিশ্চয়ই আপনি বুঝেছেন বেশি দিনে, একজনের করতে তো বেশি দিন লাগবে। বেশি মানে কি? বেশি মানে গুণ। তাহলে 18 আর 60 গুণ হয়ে যাবে, অর্থাৎ এই 18 তো এখানে বসবেই, এক আপনি যার নিচে বসিয়েছেন, তো এই জিনিসটা এখানে চলে আসবে, অর্থাৎ 18 গুণন 60। এবার বলেন বুঝেছেন কিনা। এবার আসেন, আর একটা ট্রিক্স রয়েছে এখানে। এবার আপনি প্রথম লাইনটা মন থেকে মুছে ফেলেন, ধরেন এই লাইনটা এখানে ছিলই না, এই লাইনটা বাদ। আপনার এখন আছে একজনে করতে পারে 18 গুণন 60, যা হচ্ছে সেটা এত দিনে। ঠিক আছে, এবার আপনি করবেন কি, এবার যেটা করবেন সেটা হচ্ছে 36 জনে, একের প্রেক্ষিতে 36কে কল্পনা। তো একজনে করতে পারে এত দিনে, এবার যদি 36 জনে করে তাহলে বলেন তো এবার দিনটা বেশি লাগবে নাকি কম লাগবে? অবশ্যই এবার দিনটা কম লাগবে। কম মানে কি? ভাগ। তাহলে 18 গুণন 60
ভাগ হচ্ছে 36। দেখেন আমরা কিন্তু একটু মানে বেশি কথা বলে বলে আপনাদের বোঝাচ্ছি, সেক্ষেত্রে একটু অবশ্য প্যাচ লেগে যেতে পারে আপনাদের, সেটা যেন না লাগে এই জন্য মানে বিষয়গুলো আপনি একটু পজ করে দেখতে পারেন। তো 18 দ্বারা 36কে কাটলে 18 দুগুণ 36, 2 দ্বারা 60কে কাটলে 30 দুগুণ 60। আচ্ছা বলেন তো কি 30 দিনে? আপনি অ্যান্সার পাওয়ার সাথে সাথেই কিন্তু অ্যান্সারটা দাগাবেন না, আপনি প্রশ্নে আবার দেখবেন যে কি বের করতে বলেছে আর আমি কি বের করলাম। কত দিনে করতে পারে? হ্যাঁ ঠিক আছে, 30 দিনে করতে পারে, আমি বের করেছি। এবার আপনারা ঘ নম্বরটা দাগিয়ে দিবেন। এভাবেই কিন্তু অঙ্কের সলিউশন করতে হয়। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। একটু আগে আমি একটা কিন্তু ধারার অঙ্ক আপনাদেরকে করিয়েছি, তো হুবহু ওটার মতোই কিন্তু এই অঙ্কটা 5 যোগ 11 যোগ 17 যোগ ডট 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 65 মানে যোগ 65 ধারাটির পদ সংখ্যা কয়টি, অর্থাৎ এন এর মান খুঁজে বের করতে হবে। তো এই 36 নম্বর অঙ্কটা আমি আপনাদেরকে এইচডব্লিউ দিচ্ছি, এটার অ্যান্সার কত হবে? ক খ গ ঘ 4টা অপশন রয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এবারে দেখেন একটা বীজগণিতের অঙ্ক আমি করাবো, এতক্ষণ পাটিগণিত করালাম। এবারে 35 নম্বর অঙ্কটা কিন্তু বীজগণিতের অঙ্ক। বলা হচ্ছে 9x² - 24x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে। ওকে, একটু বানান ভুল রয়েছে, একটু বুঝে নেন। কি বলেছে? পূর্ণ বর্গ হবে। মনে রাখবেন একটা সংখ্যা পূর্ণবর্গ হয়, যেমন 100 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? তার কারণ হচ্ছে 100 মানে 10-এর উপরে স্কোয়ার। মনে রাখেন 100 মানে কি 10-এর উপরে স্কোয়ার। আবার হচ্ছে আমি বলতে পারি 64 একটা পূর্ণবর্গ সংখ্যা। তার কারণ কি? তার কারণ হচ্ছে 8-এর উপরে স্কোয়ার দিলে কত হয়? 64। অর্থাৎ দুটো একই সংখ্যা, অর্থাৎ 10 গুণন 10 আবার 8 গুণন 8, দুটো একই সংখ্যা গুণ করলে আমরা পূর্ণবর্গ পাই। এটা হচ্ছে সংখ্যার পূর্ণবর্গ। কিন্তু একটা রাশি, এটা তো একটা রাশি তাই না, বীজগাণিতিক রাশি। একটা রাশি পূর্ণবর্গ হয় যখন, তখন আপনাদের হিসাব করতে হবে a প্লাস বি হোল স্কোয়ার এই আদলে, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার এই আদলে, অথবা a প্লাস বি প্লাস সি বা a মাইনাস বি মাইনাস সি এই আদলে আপনাদের পূর্ণবর্গগুলো কিন্তু হিসাব করতে হবে। বিষয়টা একটু মাথায় রাখবেন। এবার আমরা যেটা করব সেটা হলো যে যেহেতু বলা হচ্ছে 9x² - 24x, তো আমি অঙ্কটা তুলছি। 9x² - 24x বলা হচ্ছে এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তাই না? তাহলে কত যোগ করলে, এটা যেহেতু মাইনাস আছে, তাহলে আমি a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে সেটা কল্পনা করি, a² - 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আমি এটাকে বানাবো হচ্ছে 3x তার উপরে স্কোয়ার, তো a স্কোয়ার হয়ে গেল, -2 ইন্টু a বলতে 3x ইন্টু b বলতে কত বসালে 24 মেলে, তাহলে 3 দুগুণ 6, এখানে যদি আমি 4 দিই 4 6 24। হ্যাঁ, তাহলে b এর মান আমি যদি 4 বসাই তাহলে এটা মিলে যাচ্ছে 24, তাহলে প্লাস বি এর উপর স্কোয়ার করতে হবে, মানে 4 এর উপর স্কোয়ার করতে হবে। তাহলে এখন কিন্তু এটাকে আমি a মাইনাস বি হোল স্কোয়ার এই আদলে লিখতে পারবো, অর্থাৎ এটাকে কিন্তু আমরা লিখতে পারি 3x - 4 তার উপর হোল স্কোয়ার। এটা কিন্তু লিখাই যায় তাই না, এটা কিন্তু পূর্ণবর্গ হয়ে গিয়েছে। এখন বলেন তো দেখি আমাদের অঙ্কে ছিল কি কি? আমাদের অঙ্কে কিন্তু ছিল 9x², যেটা কিন্তু এখানে 3x এর উপর হোল স্কোয়ার মানেই কিন্তু 9x²। এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, নো প্রবলেম। 24x আছে, এই পুরো জিনিসটা ক্যালকুলেশন করলে 24x হচ্ছে, ঠিক আছে সব। কিন্তু এই যে অতিরিক্ত হিসেবে আমরা কি পেলাম বলেন তো দেখি, এই যে +4 এর উপর স্কোয়ার আমরা অতিরিক্ত হিসেবে পেলাম, এই জিনিসটাই কিন্তু আমাদের কি করতে হয়েছে বলেন তো দেখি, যোগ করতে হয়েছে, তবেই কিন্তু এটা পূর্ণবর্গ হয়েছে। তাহলে 4-এর উপর স্কোয়ার মানে কত? 16, তাহলে 16ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। দেখেন তো আপনারা বুঝতে পারছেন কিনা এই ধরনের অঙ্ক। তো আমি এবারে আপনাদের এই টাইপের একটা এইচডব্লিউ দিব। নিশ্চয়ই প্রশ্নটা দেখতে পাচ্ছেন, HW2 আমি দিয়েছি 25x² - 70x এর সাথে কত যোগ করলে যোগফলটা আসলে পূর্ণবর্গ হবে। আপনারা এটা বের করবেন, বের করার পরে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে HW2 এর অ্যান্সার হচ্ছে এত, ঠিক আছে? 30 নম্বর অঙ্কটা দেখেন, উৎপাদকে বিশ্লেষণ। মানে অনেকেই পারেন কিন্তু অনেকেরই আবার প্রপার নিয়মটা না জানার কারণে একটু প্রবলেম হয়। তো আমি তুলছি 3x² + x মাইনাস হচ্ছে 10, তাহলে ইকুয়াল। মনে রাখবেন এরকম উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা করতে হয়, কমন যায় কিনা সেটা চিন্তা করতে হয়, যে কোনো কিছু আসলে কমন যাচ্ছে কিনা। এখানে কোনো কিছু কমন যায়, যাচ্ছে না। যদি কমন যায় তাহলে নিতে হবে, আর যদি কমন না যায় তাহলে প্রথম যে পদটা আছে এবং শেষ যে পদটা আছে, উৎপাদকে বিশ্লেষণের সাধারণত 3টা পদ থাকে, অনেক ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রমও দেখা যায়। তো এই পদ আর এই পদটা গুণ করে দিতে হয় চিহ্ন সহ, তাহলে -10 আর
প্লাস 3x² গুণ করলে কত হয়? অবশ্যই -30x²। এই গুণটা আপনাদের প্রথমে করে নিতে হবে। করে নেওয়ার পরে আপনারা করবেন কি, এমনভাবে -30x² ভাঙাবেন যেন দুটো সংখ্যার গুণফল হিসেবে ভাঙালে যেন আবার প্লাস মাইনাস করলে প্লাস এক্স হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু আপনাদের একটু মানে সতর্কভাবে করতে হবে যেন প্লাস মাইনাসে কোনো গন্ডগোল না হয়। তাহলে 30কে আমি কি কিভাবে ভাঙাতে পারি? একটা হচ্ছে 30 গুণন 1, একটা হচ্ছে 10 গুণন 3, একটা হচ্ছে 6 গুণন 5, আর একটা হচ্ছে কত, আরো আছে, আরেকটা হচ্ছে 15 গুণন 2, হয়তো আরো থাকতে পারে। মনে রাখবেন এই যে কয়েকটা জিনিস আমরা পেলাম এর মধ্যে যে কোনো একটা আছে প্লাস মাইনাস করলে আমাদের এক্স মিলবে। আচ্ছা বলেন তো 6 থেকে 5 বাদ দিলে এক্স হয় কিনা? অবশ্যই। তো সেক্ষেত্রে আমাদের এভাবে করতে হবে 6x মাইনাস হচ্ছে 5x। কেন? তার কারণ হচ্ছে এই দুটো গুণ করলে আবার যেন -30x² হয়। দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, 5 6 30x²। তো আমরা করব কি 3x², এই প্লাস চিহ্ন ঠিক রাখবো, এই -10 এটাও আমরা ঠিক রাখবো। আমরা কি করেছি? 6 এবং 5 দ্বারা বানিয়েছি। বড় সংখ্যা কোনটা? 6, এটা শুরুতে বসাতে হবে। তাহলে 6x, এখানে দেবো আমরা -5x। কেন মাইনাস ব্যবহার করলাম? তার কারণ হচ্ছে 6টা x থেকে 5টা x বাদ দিলে আরেকটা একটা x থাকবে এবং প্লাস সেটা, এবং 6টা কিন্তু বড়। আপনি যদি 5 প্রথমে বসান 6 পরে বসান কিংবা প্লাস মাইনাস চিহ্ন গন্ডগোল করেন সেক্ষেত্রে কিন্তু হবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন। এবারে তো সহজ, এই দুটোর মধ্যে কমন হচ্ছে আমাদের 3x, তাহলে থাকলো x + 2। আবার গুণ করে দেখেন 3x আর x গুণ করলে 3x² আর 3x আর 2 গুণ করলে 6x, তাই না? তাহলে মাইনাস, এখানে 5 কমন নিলে হবে x + 2। এখন বলবেন যে এখানে তো মাইনাস ছিল, প্লাস কেন হলো? প্লাস হলো এই ব্র্যাকেটটার কারণে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর x গুণ করলে 5x, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 5 2 10। আমি কিন্তু প্রপার ভাবে বুঝাচ্ছি, আমি ধরেই নেই আপনারা পারেন না বলেই আমার ভিডিওগুলো দেখেন। ঠিক আছে? যারা পারেন তাদের তো আসলে এভাবে দেখার কোনো প্রয়োজন নেই। আপনারা অলরেডি যারা পারেন তারা স্কিপ করে গিয়েছেন। তাহলে ইকুয়াল, তাহলে কত থাকলো? x + 2, দুটোর মধ্যে একটা, আর 3x - 5, তাহলে 3x - 5 দিয়ে দিলাম। দেখেন তো এই অ্যান্সারটা কোথায় আছে? x + 2, x + 2, 3x - 5। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে x + 2, 3x - 5। এখানে x + 5 আছে, এটা হবেই না। এখানে x - 5 আছে, এটা হবেই না। এখানে x + 2 থাকলেও আবার 3x + 5 আছে, এটা তো হবে না। আমাদের অঙ্ক মানে অপশনগুলো একটু ভালো করে চেক করে তারপরেই কিন্তু হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের দাগাতে হবে। ঠিক আছে? তো এবার আমরা এটা মুছে দিয়ে পরেরটাতে যাচ্ছি। দেখেন এটাও একটা সহজ প্রশ্ন, বলা হচ্ছে 60 কোন সংখ্যার 80%? তাহলে আমরা কি করব? আমরা অপশন টেস্টও করতে পারি, অথবা যেহেতু বলেছে কোন সংখ্যার, তাহলে সংখ্যাটা আমরা ধরে নিতে পারি যে ধরি ওই সংখ্যাটা হচ্ছে আমাদের x। তাহলে এবারে প্রশ্ন মতে বিল্ড আপ করবো 60 কোন সংখ্যার 80%? তার মানে আমরা বলতে পারি x এর 80% হচ্ছে 60। তাহলে এভাবে লিখবো যে x এর 80% ইকুয়াল হচ্ছে 60। এখন এখান থেকে x এর মান বের করেন, তাহলে উত্তরটা হয়ে যাবে। তাহলে x এর 80% মানে কি? x এর ঠিক থাকলো 80, তাহলে উপরে 80 দিলাম আর পার্সেন্টেজ, তার মানে তার নিচে 100, ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 60। তাহলে 0 0 কাটা, 4 2 8, 5 2 10, তাই না? তাহলে 4 আর x গুণ করলে উপরে 4x আর তার নিচে 5 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 60। তো 60 এর নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ, আর 5 দ্বারা এটাকে গুণ। তাহলে 1 দ্বারা 4x কে গুণ করলে 4x, আর 60 গুণন 5 যা আছে আমরা তাই রেখে দিলাম। তাহলে বা x ইকুয়াল টু উপরে 60 গুণন 5, এই xটা মানে 4টা গুণ আকারে আছে, নিচে চলে আসলো। তাহলে 4 15 60, তাহলে 5 আর 15 গুণ করলে 5 15 75 হচ্ছে আমাদের x এর ভ্যালু। দেখেন তো কোথায় আছে? আমরা গ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটাকে দেখতে পাচ্ছি। আমরা যদি অ্যান্সারটা দাগাই তাহলে দেখেন তো কি হচ্ছে? এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমরা হচ্ছে এইভাবেই অঙ্কগুলো হচ্ছে সাধারণত আপনাদেরকে বুঝিয়ে থাকি। তো আজকে হচ্ছে আর না করি, না বাড়াই ক্লাসটা, কেননা মোটামুটি অনেকটা হয়ে গিয়েছে, প্রায় 29 মিনিট হয়ে গিয়েছে। তো আপনারা যদি আমার কাছে অনলাইনে শিখতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে। যদি হোয়াটসঅ্যাপে খুঁজে না পান তাহলে প্রয়োজনে ইমোতেও আমাকে টেক্সট করতে পারেন। আর ইমো হোয়াটসঅ্যাপ কোনোটাতেই খুঁজে না পেলে নর্মাল টেক্সট করলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।